আসসালামু আলাইকুম সবাইকে যারা আমাদের দেখছেন। আপনারা জানেন যে আমরা বেশ কয়েকদিন ধরে বিজনেস স্ট্র্যাটেজি টক এই বিষয়ে আমরা আলোচনা করি। স্পেশালি বর্তমানে যে প্রেক্ষাপটে আমরা আছি, আমরা সবাই প্যান্ডেমিক, কোভিড, করোনা এই শব্দগুলোর সঙ্গে এখন এত বেশি পরিচিত হয়ে গেছি। মূলত সারা বিশ্বের সবগুলো দেশই এই মুহূর্তে কোভিড-19 দ্বারা এফেক্টেড। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যা, আবার আসার কথা হচ্ছে সুস্থ হয়েও বাড়ি ফিরছেন কিন্তু অনেকেই। আমাদের বাংলাদেশ যদিও কিছুটা ভালো অবস্থানে আছে অন্য দেশের তুলনায়, বাট তারপরেও আমরা সংখ্যামুক্ত নই। আমাদেরও আসলে এই আক্রান্তের হারটা কেন জানি মনে হচ্ছে একটু বৃদ্ধির দিকে। আবার সুস্থ হয়েও বাড়ি ফিরছেন, আজকের ডেটা অনুযায়ী প্রায় ৩০ জনের মতো কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় 88 আক্রান্তের ভেতরে। আবার অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তারা তাদের সবার আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করছি। বর্তমানে আমাদের এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে আসলে আমরা কিভাবে মূলত আমরা মোকাবেলা করব বা করা উচিত, কারণ বাংলাদেশ এবং বহির্বিশ্বের সাথে বাংলাদেশ এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্যর সেক্রেটারি জেনারেল তৌহিদ হোসেন ভাই। তৌহিদ ভাই, সালাম আলাইকুম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকলে আসলে আমরা ভালো থাকবো, এটাই হচ্ছে আমার বর্তমান বিশ্বাস। তো তৌহিদ ভাই, আমরা আসলে আলোচনা করছি গত কয়েকদিন ধরে যে বর্তমানে আমাদের যে প্রেক্ষাপট কোভিড-19, এবং আজকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব চমৎকার ভাবেই তার দিক নির্দেশনামূলক একটি বক্তব্য আজকে সকালে দিয়েছেন প্রায়, এবং ৭২,০০০ কোটি টাকার একটি প্যাকেজও কিন্তু উনি ঘোষণা করেছেন। এবং আপনি একটি বৃহৎ সেক্টর নিয়ে কাজ করছেন, বাক্য, এবং এর সঙ্গে অসংখ্য মানুষ যুক্ত, প্লাস আমাদের যে বিভিন্ন সেক্টর। আপনি জানেন যে আমাদের অর্থনীতির দুটি পিলার, একটি হচ্ছে আমাদের আরএনডি, আরেকটি হচ্ছে আমাদের রেমিটেন্স। আমাদের রেমিটেন্স যোদ্ধারা সারা বিশ্ব থেকে আমাদেরকে যে অর্থ পাঠায়, সেগুলি দিয়েই কিন্তু আসলে আমাদের ইকোনমি ডেভেলপ হচ্ছে। বাংলাদেশও কিন্তু একটা গোছানো অবস্থায় ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। বাংলাদেশ ২১ সালের ভিশন সামনে রেখে আমরা এগোচ্ছিলাম। আপনার কাছে ওভারঅল পরিস্থিতিটা আসলে আপনি কিভাবে দেখছেন? বিজনেস সেক্টরের একজন নেতা হিসেবে আসলে আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি আপনি নিজেও একটি প্রতিষ্ঠানের কর্ণধার, সেই সকল বিষয়গুলোকে যদি আপনি আলোকপাত করতেন আমাদের। ধন্যবাদ রিপন ভাই। আপনার আসলে প্রত্যেকটা কাজই এক্সেপশনাল এবং আপনি সেভাবেই কাজ করছেন। তো যারা শুনছেন তাদেরকে প্রথমেই বলছি, দেখেন আমি কিন্তু এখন অফিসে আছি, হ্যাঁ। সো এটা একটু অনেকে অবাক হতে পারেন যে কেন, যেহেতু সবাই বাসায় আছে আমি কেন অফিসে আছি। আসলে আমি অফিস কোয়ারেন্টাইনে আছি ফর দ্য লাস্ট 14 days। যখন আমরা চিন্তা করলাম যে কাজগুলিকে আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে, আমাদের একটা টিম বাসা থেকে কাজ করা শুরু করলো, ১০০-র মতো মানুষ আমাদের ওয়ার্ক এট হোম, আর বাকি যারা আমাদের আছে তারা কিন্তু আমরা অফিসেই থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, এবং তারা লকডাউন হলো অফিসের মধ্যে। তো লাস্ট এই গত ২০ তারিখ থেকে আজকে পর্যন্ত আমাদের পুরো টিমটাই কিন্তু অফিসে থাকা খাওয়া কাজ সবকিছুই আমরা এক জায়গাতেই করছি। তার জন্য এটা আসলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করেছে। অনেকে বাসা থেকে কাজ করছে, অনেক কাজ বন্ধ করে দিয়েছে, অনেক হয়তো বা লিমিটেড স্কেলে চালাচ্ছে। তো ওভারঅল যদি বলা হয় যে আসলে এই মুহূর্তে বর্তমান যে অবস্থায় আমরা এখন রান করছি, সেটা আসলে ভালো না। ভালো না যদি বলি, প্রথমত আমার ইন্ডাস্ট্রি নিয়ে যে বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও, যেটা আমরা রিপ্রেজেন্ট করছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার এন্ড আউটসোর্সিং। যেহেতু আমাদের কাজ করতে হচ্ছে, লোকাল মার্কেটেও আমরা কাজ করি, গ্লোবাল মার্কেটেও আমরা কাজ করি। মনে করেন যে আগে যখন আমাদের বিভিন্ন রকম দুর্যোগ হতো, এটা হয়তো বাংলাদেশে বন্যা হলো বা সেটা কিন্তু আমরা লোকালি উই ম্যানেজড সামহাও, আমাদের বাংলাদেশিরা কিন্তু আমরা এটাকে ম্যানেজ করতে পারতাম। বাট এখন আমাদের প্রবলেমটা কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক না, পুরো বিশ্বতে সব দেশেই কিন্তু, ওয়ার্ল্ডের সবগুলি কান্ট্রিতেই কিন্তু অলরেডি এফেক্ট হয়েছে। তো ম্যাক্সিমাম কান্ট্রিতে। তো এখন যেটা হচ্ছে, আমাদের যারা ক্লায়েন্ট, আমাদের যারা ইউজার, তারা কিন্তু যেসব জায়গা থেকে আমরা কাজ পাই সেগুলি কিন্তু অলরেডি তারা এফেক্টেড। লাইক নিউ ইয়র্কে যাদের ক্লায়েন্ট আছে, নিউ ইয়র্ক কিন্তু লকডাউন, তো নিউ ইয়র্কের কাজ কিন্তু তারা বন্ধ রেখেছে, এবং এরকম করে কিন্তু অনেকগুলি জায়গার আমাদের ইতিমধ্যে আমাদের মেম্বারদের থেকে আমরা জানছি যে তারা কাজ করছে। এরকমও শুনেছি যে আমাদের এক ফ্রিল্যান্সারের কাছ থেকে, যে তার যে ক্লায়েন্ট সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আসলে মারাও গিয়েছে। মানে ভেরি স্যাড। সবকিছু কিন্তু একটা চেনের মধ্যে চলছে।
আমরা প্রথমে যে যদি বলেন যে বাঙালিরা আমরা যারা প্রথম যখন সরকার ছুটি ঘোষণা করেছে একটা বড় অংশ খুশি হয়েছে যে ছুটি পেয়েছে বা ছুটিটা যে কেন দিয়েছে এটা কিন্তু কেউ রিয়েলাইজ করে না। ট্রু। যে ঠিক আছে আমরা 10 দিন ছুটি পেয়েছি, 8 দিন ছুটি পেয়েছি, 12 দিন ছুটি পেয়েছি, তার মানে এটা হলো একটা আমার ভ্যাকেশন টাইম। বাট এটা ছিল কিন্তু নিজেকে সুস্থ রাখার টাইম। দেখুন আমরা বিচ্ছিন্ন বা সংযোগ বিচ্ছিন্ন করে রাখার একটা সময়, রাইট? হচ্ছে নিরাপদ দূরত্ব। করোনা ভাইরাসের একমাত্র ওষুধ এখন পর্যন্ত পৃথিবীতে যেটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে নিরাপদ দূরত্ব। এটা ছাড়া কোনো ওষুধ নাই। তো আপনাকে ওষুধটা খাওয়ার জন্য তো টাকা লাগবে না, কিনতে পারবেন না খুবই কোথাও। চমৎকার, রাইট। এটা আপনাকে অবশ্যই ওষুধটাকে নিজে তৈরি করতে হবে। করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটা সে তৈরি করার জন্য আপনাকে নিরাপদ দূরত্ব রাখতে হবে। আর সেটা কিন্তু আমরা আসলে শুরুর দিকেও আমরা যদি সোশ্যাল মিডিয়া দেখে আমরা হোম কোয়ারেন্টাইনে এটা করছি, রান্না করছি, এই আপনার ওটা করছি, ঝাড়ু দিচ্ছি, কাপড় ধুচ্ছি, এগুলি ফান। বাট ফান থেকে কিন্তু একসময় বের হয়ে আসতেছে রিয়েল টাইম, রাস্তায় চলে আসতেছে। আমি প্রচুর মুভ করতে হচ্ছে যেহেতু আসলে বলতে হচ্ছে যে প্রথমে আমরা ত্রাণের ব্যাপারে সহায়তা করার জন্য একটা টিম কাজ করছি। ঢাকাতে আমাদের প্রায় 300 ভলান্টিয়ার যারা আসলে আহ এই মুহূর্তে কর্মহীন অবস্থায় আছে এবং সেই কর্মহীন মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমি শুরু করেছিলাম আমরা ছোট্ট একটা টিম নিয়ে। এখন এটা অনেক বড় হয়ে এখন অনেকেই এখানে আপনি বলতে পারেন যে এখন লকডাউন অবস্থায় আপনারা কেন যাচ্ছেন? কোশ্চেন বাঙালির তো কিছু ডাবল কোশ্চেন আছে, হ্যাঁ? মানে আমার যেটা অবজেক্টিভ, আমি এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমি 1200-র উপরে ফ্যামিলিকে খাওয়া পৌঁছে দিতে পারছি লাস্ট 7 দিনে। 1200-র উপর ফ্যামিলিকে খাওয়া পৌঁছে দেওয়া মানে হচ্ছে আমি হয়তো বা 1200 ক্রাইম অফ করলাম। রাইট। মানুষ যখন ক্ষুধার কষ্টে থাকবে সে কিন্তু তখন চিন্তা করবে না করোনা ভাইরাস কি অথবা ক্যান্সার কি, আগে তো নিজের খাওয়া লাগবে। তো সেই খাওয়ার জায়গাতে কিন্তু আমাদের সবাইকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে এবং আমাদের টিমটাও করছে, আমি অনেকে সহযোগিতাও পাচ্ছি। বাট আমি বিজনেসে ব্যাক করছি, আমি এখানে পরে আসতেছি আবার। বিজনেসে ইম্প্যাক্ট যদি বলেন, প্রচুর কাজ ইন্টারন্যাশনালি বন্ধ হয়ে গিয়েছে এবং হবে সামনে। কিছু কোম্পানি হয়তো বা বেশি পাবে, কারণ কিছু কিছু জায়গা আছে যাদের এই কারেন্ট সিচুয়েশনটা তাদের ডিমান্ড বেড়ে গিয়েছে। মানে যারা হেলথ কেয়ারে কাজ করছে তাদের নিশ্চয়ই এখন ডিমান্ডটা বাড়বে। বাট যে লোকটা বাংলাদেশে বসে কল সেন্টার দিয়ে বাইরে একটা অ্যাপার্টমেন্ট বা কোনো প্যাকেজ বিক্রি করতো সে প্যাকেজ কিনবে কে? আমেরিকাতে আপনার এখন 60 লক্ষের বেশি লোক বেকার হায়ার করা হয়েছে। বেকার না বলে আমি বলতে পারি যে সরাসরি যারা জব করতো 2 সপ্তাহ আগে তাদের এখন জব নাই। সংখ্যা কত বললেন? মোর দেন 60 লাখ গতকাল পর্যন্ত। মাই গুডনেস। তাহলে এখন আমরা যাদেরকে মনে করি যে ওয়ার্ল্ড লিডিং প্লেয়ার তারাই কিন্তু এখন ব্যাক অফ করেছে। তো এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশে এটা কি হচ্ছে যে আজকে এখন ছুটিতে আছে, প্রতিটা কোম্পানির কিন্তু সাস্টেন করার মতো কিছু ক্যাপাসিটি এবং স্ট্র্যাটেজি প্ল্যান থাকে। যদি আমাদের 14 তারিখে 15 তারিখে যখন অফিস যদি খুলে আমি মনে করবো যে অবস্থায় যাচ্ছে আমরা কিন্তু ভালো অবস্থায় যাচ্ছি না। এখন পর্যন্ত আল্লাহ রহমতে আমরা কন্ট্রোলে আছি, বাট কন্ট্রোলটা কিন্তু ট্রিগার দেখে মনে হচ্ছে ব্রেক করছে বিকজ অফ আস। আমরা আসলে ভাবছি আমাদের কিছু হবে না, এরকম ভাবা কিন্তু অনেকগুলো দেশেরই মানুষ ভেবেছিল এবং তারা কিন্তু অলরেডি এফেক্টেড, ভেরি মানে খারাপ ভাবে কিন্তু এফেক্টেড। আমাদের কোনোভাবে ভাবা উচিত না যে আমরা বেঁচে গেছি আমাদের কিছু হবে না। এটা যেহেতু মানুষ চেনে না, জাতি চেনে না, অনেকেই গুজব আছে, প্রচুর গুজব আমরা অনলাইনে দেখেছি যে চা খেলে হয় না, গরম পানি খেলে হয় না, এসি থেকে হয়, অনেক কিছু। বাট এগুলো কিন্তু আসলে বাস্তবতাই কিন্তু একমাত্র হচ্ছে নিরাপদ দূরত্ব, ওষুধ হচ্ছে একটাই। আপনি এখন যতই চা খান, যতই ঠান্ডা পানি খান, যতই গরম পানি খান, যদি আপনি এখন করোনা ভাইরাসের কোনো এফেক্টিভ লোককে হাতে ধরে সেটা মুখে হাত দেন তাহলে তো আপনার ভিতরে এফেকশন আসবে। এটা তো খুব নর্মাল রিয়াকশন। সো আসলে সেখানে আমাদের আরো বেশি কাজ করতে হবে এবং একই সাথে হচ্ছে যে যখন অফিসগুলি নর্মাল হবে এটা হয় আমার ধারণা যে অ্যাটলিস্ট উই নিড নেক্সট 2 মান্থস। কিভাবে হচ্ছে যে এই মাসটা আপনার চলে যাবে, এপ্রিল মাসের 15, এটা হয়তো আরো 7 দিন বাড়ানো উচিত, 21 বা 22 তারিখে যাবে, রোজা শুরু হবে। সো দ্যাট অলরেডি কিন্তু যাদের মনে করেন একটা মুদির দোকান ছিল, মুদির দোকানও বাদ দেন, কাপড়ের দোকান, বুটিক শপ, মোহাম্মদপুরে অনেক বুটিক শপ আছে, গুলশানে বুটিক শপ আছে, রামপুরাতে আছে, বাড্ডাতে আছে, অল শাটডাউন।
তার মানে আগামী যদি 1 মাস শাটডাউন থাকে, এই দোকানদার যে ভাড়া দিত সে ভাড়াটা দিবে কোথেকে? নিশ্চয়ই তাদের খুব বেশি সেভিংস থাকে না, কারণ আমরা বলছি ইদানিং ফেসবুকে ভাড়া মওকুফ করা হোক, যে বাড়ির মালিক সেও তো মানুষ, তারও তো ইনকাম সোর্স হচ্ছে বাড়ি থেকে, তারও তো আপনার ম্যানেজ করতে হচ্ছে তার, অথবা একটা লোক হাউস বিল্ডিং এর লোন নিয়েছে, সে লোন থেকে সে তার বাড়ি ভাড়া থেকে সে লোনটাকে সে ইন্টারেস্ট শোধ করতেছে, বা সেটা কিন্তু আমরা কেউ গুজবে মানে আমরা হুজুগে চলতেছে। এবং আমার True. বাবা কিন্তু আমার বাবা কিন্তু ওনার বাড়িতে উনি ভাড়া মওকুফ করেছে, মানে এটা ওনার ক্যাপাসিটি ছিল দেখে উনি পেরেছে, বা যদি ক্যাপাসিটি না থাকতো উনি কিন্তু এটা পারতো না। এরকম কিন্তু প্রতিটা জায়গাতেই আসলে আমরা খুব ইমেচিউরড অ্যাটিটিউড করতেছি, যেটা আসলে ঠিক না। আমাদের আসলে একটু ফোরকাস্টিং চিন্তা করা উচিত। যারা আপনারা দেখছেন, আমি বলবো যে টু বি ভেরি প্র্যাকটিক্যাল। সামনে এরকম সময় আসতে পারে যদি বলি যে আমাদের কাজ ছুটে গেছে, তার মানে আমরা সবাই জানি যে বিজনেস ডেভেলপমেন্ট ইজ দ্য কি পার্ট অফ এনি বিজনেস। নতুন করে যখন বিজনেস ডেভেলপমেন্ট 3 মাস বা 4 মাস পরে শুরু করবো, আমাদের আরো 3-4 মাস লাগবে নতুন করে কাজগুলিকে আবার ক্যাপচার করতে। তাহলে এই যে নেক্সট 6 to 8 months ভেরি ক্রিটিক্যাল টাইম। যদি সবকিছু নর্মাল হয়, রিপন ভাই আমি আপনাকে বলি, মনে করেন যে একটা মিরাকল ঘটলো বাংলাদেশে, এপ্রিলে 15 তারিখ থেকে করোনা ভাইরাস সব চলে গেল, কোনো রোগী নাই, সব সলভ হয়ে গেল, কিন্তু আমাদের যারা ক্লায়েন্ট গ্লোবালি তারা তো এখন এফেক্টেড। যদি লাস্ট রোগী থাকে তারপরেও কিন্তু তারা 1 মাস ওয়েট করবে, মানে এটা তো চক্রবৃদ্ধি হারে বাড়ছে। তো Right. যখন লাস্ট রোগীটা পাবে হলো এন্ড অফ মে, তাহলে জুন মাস চলে যাবে তাকে পুরো দেশটাকে ঠিক করতে করতে, তারপরে আমরা যখন আবার কাজ শুরু করতে যাবো আমাদের 2 থেকে 3 মাস লাগবে। তাহলে এই যে 5 থেকে বা 8 মাসের যে একটা টাইম, যে আমি বলছি 6 to 8 মাস যে টাইম, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে সম্পূর্ণ স্কিল বেস ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু সবাই মেধা নির্ভর, আমরা কিন্তু ফ্যাক্টরির উপর ডিপেন্ডেন্ট না। আমরা কাজ করছি হচ্ছে সম্পূর্ণ আমাদের খরচের একটা বড় অংশ কিন্তু স্যালারি যায়। টোটাল যে আমাদের আইসিটি ইন্ডাস্ট্রিতে যে আমরা যা ইনকাম করি তার একটা মেজরিটি পার্ট যাচ্ছে হচ্ছে কস্ট অফ মান্থলি, মানে যেটা আমরা বলি বেতন ভাতা স্যালারি, যেটা যেভাবে বলেন না কেন। কিন্তু এখন যখন 6 থেকে 8 মাস কোনো কোম্পানি কাজ থাকবে না বা খুব লো স্কেলে থাকবে, আস্তে আস্তে বাড়বে, তাহলে এখন যে কারেন্ট ম্যান পাওয়ার পুলটা আছে তাকে কি সাস্টেন করতে পারবে? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে গভর্নমেন্ট 72,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছে, ফাইন দিয়েছে, মানলাম। সে 72,000 কোটি টাকা থেকে যদি কোনো কোম্পানি 1 কোটি টাকাও লোন নিয়ে সে 6 মাসের স্যালারি বা 8 মাসের স্যালারি দেয়, কিসে দিচ্ছে? ইন্টারেস্টে দিচ্ছে, এটা কিন্তু গ্রান্ট না। প্রণোদনা কিন্তু হচ্ছে গ্রান্ট, বাট আপনি যেটা পাচ্ছেন যে 9% ইন্টারেস্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 4.5% সরকার থেকে দেওয়া হবে, তার মানে এটা হচ্ছে গ্রান্ট। ইন্টারেস্টে 9% হতো, সেখান থেকে 4.5% সরকার দিয়ে দিচ্ছে, আর বাকি 4.5% দিতে হবে। তার মানে যদি আমি হিসাব করি যে 4.5% আমাকে দিতে হচ্ছে ইন্টারেস্ট, এক হচ্ছে বিজনেস নাই 6 মাস থেকে 8 মাস, ইন্টারেস্টের টাকায় লোন নিয়ে যদি কেউ স্যালারি দেয়, তারপরে 8 মাস পরে যদি ক্লায়েন্টটাকে শিফট করতে না পারে, তাহলে কিন্তু পুরো লাইবিলিটিতে পড়ে যাবে কোম্পানি। Right. খুব ন্যাচারালি কিন্তু সে এই রিস্কটা নিবে না, মানে তখন সে এই যে লোনের কথাটা আপনি বলছেন যেটা। লোনেরটা, এবং একই সাথে হচ্ছে কারেন্ট সবাইকে নিয়ে কাজ করাটা, যে আমি এখন 100% লোককে, মানে মনে করেন আপনি এখন কাজ করতে 100 লোক, আপনার ক্লায়েন্ট ছুটে গেছে, 70 জন লোকের কোনো কাজ নেই। এখন আপনি যদি গ্রান্ট পেতেন, তাহলে এই 70 জন লোককে যদি সরকার থেকে স্যালারিটাকে সাপোর্ট দেওয়া হতো একটা পার্সেন্টেজ, তাহলে কিন্তু তারা সাস্টেন করতো এবং তারা টিকে থাকতো। এখন যদি কোম্পানি তাদেরকে কাজ ছাড়ায় 70 জন লোককে নেক্সট 6 মাস বেতন দিতে হয়, তারাও কাজ ছাড়া তাদের পারফরমেন্স ডাউন হয়ে যাবে, প্লাস কোম্পানিকে কিন্তু সাস্টেন করা পসিবল না। সো দ্যাট ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। এখন এই যে মানে ধরেন একটা বিপদ তো আমাদের কাছে এসে পড়েছে, এবং এই বিপদটি আসলে গত 100 বছরে কেউ এরকম বিপদের সম্মুখীন হয়েছে কিনা আমরা জানি না, বাট আবার অনেকে বলছে তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে এটিকে তুলনা করা হচ্ছে, কারণ যেহেতু সমস্ত দেশই একসঙ্গে এবং টোটাল সাপ্লাই চেইন কিন্তু এফেক্টেড, আপনি যেটি আপনার বক্তব্যে বলছিলেন। এবং আমরা যেমন আপনার কথায় আমরা দেখছি যে আসলে ডিসেম্বর পর্যন্ত আমরা হয়তো এই ধরনের একটি ধাক্কা আমাদের সামলাতে হবে। মানে স্ট্র্যাটেজিটা আসলে কি হওয়া উচিত? মানে যদি আমি যদি
পার্সোনাল প্লাস বিজনেস, আমি যে দুই অর্থে আপনাকে আমি মূল্যায়ন করতে বলি, মানে অ্যাজ এ বিজনেসম্যান অর অ্যাজ আ সেক্টর লিডার, মানে আপনি কৌশলগতভাবে আপনি কিভাবে সাজেস্ট করতে পারেন? প্রথমত হচ্ছে ইউনাইটেড, there is no communication between all parties, between all parties. First of all, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার এখন যে ক্রাইসিস মোমেন্টে হোয়াট ইজ আওয়ার প্ল্যান। ওকে, নেক্সট প্ল্যান হচ্ছে যে আমাদের টাইমলাইনটাকে ঠিক করতে হবে, টাইমলাইনের সাথে আমাদের কস্টটাকে ঠিক করতে হবে, দেন একটা কোর টিমকে অ্যাসাইন করতে হবে যে যারা হোয়াট এভার দ্য সিচুয়েশন, যদি এরকমও হয় যে উইদাউট এনি ওয়ার্ক 6 মান্থস কোনো কোম্পানি রান করে, দে নিড টু বি সার্ভাইভ। সার্ভাইভাল পিরিয়ডটা কি হচ্ছে, মনে করেন যে আমি যদি মানে খুব নর্মাল এক্সাম্পল দিই, ঠিক আছে একটা কোম্পানি 5 লাখ টাকা আগে ইনকাম হতো, সে 4 লাখ টাকা স্যালারি দিত বা 3 লাখ টাকা স্যালারি দিত, এখন ইনকাম হচ্ছে 50,000 টাকা। নাও দে ক্যান ম্যানেজ, ওকে 50,000 টাকা দিয়ে আমরা অল ক্যান ম্যানেজ। কিভাবে, আমি এখানে আমার লাইফস্টাইল বাদ দিতে হবে, আমাদের এখন লাগলে বেসিকে চলে আসতে হবে, তখন কিন্তু এটা ওভারকাম করতে পারলে তখন নেক্সট স্টেজে যাওয়া যাবে। বাট যদি এটা ওভারকাম করতে না পারে, যখন আপনি যদি গ্লোবাল রিসেশন বলেন, এটা তো সবার জন্য এফেক্টেড। মানে আমরা তো আসলে এই বাইরের পুরোটাকে নিয়ে কিন্তু চেইন অফ কমান্ড আমাদের চলতেছে। এখন যখন এটা আপনার আহ হবে না, তার মানে এটা না যে সে আরেক জায়গায় গেলে চাকরি পাবে। যদি একটা কোম্পানি বন্ধ হয়ে যায়, সো এই কোম্পানি বন্ধ হয়ে গেলে সেই কোম্পানির যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারা কিন্তু আরেক জায়গায় সহজে চাকরি পাবে না। তখন যে এই এই যে গ্যাপটা তৈরি হবে, তারা কোথায় যাবে? দে হ্যাভ স্কিলস, দে হ্যাভ নলেজ, তাদের সবকিছু কাজ করার ক্যাপাসিটি আছে, ডিউ টু একটা অ্যাক্সিডেন্ট বলেন, একটা ইনসিডেন্ট বলেন, একটা গ্লোবাল চ্যালেঞ্জ বলেন, এটার জন্য আসলে আমরা তো অসুখ হলেও তো হসপিটালে যাই, একটা টাইম কিন্তু যায়। সো ওই জায়গাতে যদি আমরা এখন এই আইসিইউ টাইমটাতে যদি আমরা এখন কভার করতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের টোটাল যে পরিশ্রমটা দিয়েছি লাস্ট 10 বছর 9 বছর বর্তমান সরকার যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এটা কিন্তু আমরা তখন এই ফ্লোটাকে হারাবো। হয়তোবা যদি আমি সিম্পলি বলি যে ঠিক আছে আপনার আহ আগামী 7 মাস 8 মাসে হয়তোবা 1,000 কোটি টাকা যদি খরচ হয় এক্সাম্পল, সে 1,000 কোটি টাকা যদি আমরা সাস্টেন করতে পারি, তাহলে যেটা হবে, তাহলে এই লোকজন কেউ যাবে না, তারা রেডি ফর ওয়ার্ক। যখন জানুয়ারি থেকে আবার কাজ শুরু হবে ফুল ফেজে বা যখন যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে কিন্তু একটা স্ট্রিম লাইনে যাবে, নেক্সট ইয়ারে কিন্তু পৌঁছে যাবে। আর যখন মানুষজন কাজ করবে না বা চলে যাবে, তখন কিন্তু নতুন করে আবার লোক তৈরি করে সেখানে আবার করতে গেলে কিন্তু আবার অনেক পিছন থেকে আবার শুরু করতে হবে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং আরেকটি যেটি আপনি আপনার কথাতে আমি যেটি মানে ধরতে পারছি কি না, আপনি হয়তো আমাকে কারেক্ট করবেন, যে একটা তো হচ্ছে অর্গানাইজেশন এবং অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত তাদের কর্মী, তার মানে এখানে আন্ডারস্ট্যান্ডিং তো আসলে দুই পক্ষেই লাগবে, মালিক পক্ষ এবং কর্মী পক্ষ। ডেফিনেটলি একটা হচ্ছে যে একটা ওভারঅল, হ্যাঁ, ওভারঅল সাপোর্টটাও লাগবে ফ্রম ডিফারেন্ট স্টেক হোল্ডার, যে যেখানে যেখানে সাপোর্ট করা সম্ভব। বাট আসলে এই মুহূর্তে যদি বলেন, এই প্ল্যান গুলিতে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি ঢুকছি না। আমার এখন ফোকাস হচ্ছে যে মানুষ আসলে ভালো নেই, হাউ ক্যান উই হেল্প দেম, কিভাবে আমরা কাজ করতে পারি। আমাদের বাক্য থেকে আমরা অলরেডি আমাদের বাক্যর এক্সিকিউটিভ টিম বাক্যর মেম্বাররা যথেষ্ট সহযোগিতা করছে। আমরা সবাই মিলে গত যেটা বলেছি 7 দিনে আমরা প্রায় আজকে পর্যন্ত 1200 ফ্যামিলির কাছে আমরা আমাদের যদি বলেন সহায়তা পৌঁছাতে পেরেছি, সেবা নিয়ে যেতে পারছি আমরা বিভিন্ন মাধ্যমে। যারা আসলে একটা ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা তো বিভিন্ন মানুষ খাওয়া দিচ্ছি, রাস্তায় যাচ্ছি, মাঠের মধ্যে দিচ্ছি, বাট আমরা একটা প্ল্যান করেছি আমি যেখান থেকে যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বলতে পারছে না, বিভিন্ন কারণে তাদের এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, বা চাকরি কোম্পানি, অনেক কোম্পানি কিন্তু ভাই 1 তারিখে বন্ধ করে দিয়েছে। অনেক কোম্পানি যখনই যারা একটু ভিশনারি, তারা চিন্তা করেছে যে আচ্ছা এটা তো আগামী 2 মাসের আগে ঠিক হবে না, আমি 2 মাস ধরে অফিস বন্ধ রাখবো, লাগলে আমি আবার লোক নিবো। এরকম অনেক কোম্পানি কিন্তু এভাবে বিভিন্ন ট্রেডিং এ দিয়ে গেছে। এই লোকরা কিন্তু বেতন পায়নি, আজকে মাসের মনে করেন যে 4 তারিখ, তারা কিন্তু বেতন পাচ্ছে না। সো এই অবস্থায় তারা কিন্তু কাউকে চাইতেও পারতেছে না। যারা মিডল ক্লাসে থাকে তাদের মেন প্রবলেম হচ্ছে আমরা কিন্তু মিডল ক্লাসের লোক প্রবলেমে পড়বো কিন্তু বলতে পারবো না লজ্জা শরমের জন্য। বাট সে জায়গাতে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ পরিচয় গোপন রেখে, যদি কেউ থাকে
আমাদেরকে একটা ফেসবুক পেজে, আমার পেজে তারা নক করছে এবং আমি তাদের অ্যাড্রেস নিয়ে আমি আমার লোক তার বাসায় খাওয়া পৌঁছে দিচ্ছি, এবং উইদাউট এনি মানে তাদের ইনফরমেশন কিছুই তারা বাইরে যাচ্ছে না। তুই ভাই, আমাকে আবার অনেকে ধরেন এরকম ভাবেও মেসেজ করেছে যে এই যে যে বিভিন্ন, এটি বাংলাদেশের জন্য অবশ্যই আমরা বলবো যে এটি বা একটা ভালো একটা লক্ষণ যে আহ, বিত্তশালীরা কিন্তু বেরিয়ে এসেছে এবং তারা আহ, সাহায্যের হাতও বাড়িয়ে দিচ্ছে যে যেভাবে পারছে। এবং আপনাদের মতো মানুষ যারা আছেন তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে আসলে তাদের যাদের সাহায্যের প্রয়োজন তাদের বাড়ি পর্যন্ত চলে যাচ্ছেন। কিন্তু এরকম কি হচ্ছে যে আহ, যার কাছে অলরেডি আরেকজনের মাধ্যমে সাহায্য এসেছে তিনি আবার পাচ্ছেন, মানে রিপিটেশন হচ্ছে কিনা, বা এটাকে কিভাবে আপনারা? এটা ইস্যু বলছি, আপনি এখন চান যে আমি সাহায্য করতে, কি হচ্ছে, আপনি একটা অভিজাত এলাকায় থাকেন, আপনি বাসা থেকে গাড়ি করে 20টা প্যাকেট নিয়েছেন, নিয়ে একটা মেন পয়েন্টে আসতেছেন ওই এলাকার, এসে যে আপনি দিয়ে ছবি টবি তুলে ফেসবুকে আপ করে দিচ্ছেন। রাইট। ওকে, ওই জায়গাটা যেটা কমন পয়েন্ট, তাহলে এখানে আরেকজন আসতেছে, রাইট। এখানে আরেকজন আসতেছে, এটা হচ্ছে নেগেটিভ সাইড যে একই জায়গায় মানুষজন দিচ্ছে। বাট এটাতে আমি রং বলবো না, বিকজ অফ যে লোকটা পাচ্ছে সে নিডি, সে যদি এটাকে বিক্রিও করে, টোটাল যদি আপনি 100 লোককে দেন, 10 জন লোক অথবা রিপিটেড পাচ্ছে। এই 10 জন লোক যদি বিক্রিও করে, এই 40 টাকা কেজি চাল বা 35 টাকা কেজি চাল কিন্তু সে বিক্রি করবে হচ্ছে 30 টাকা, তার মানে আরেকটা লোক কম টাকায় পাচ্ছে। তার মানে সে কিন্তু এটা খাওয়ার মানে ইকোনমিক্যাল যে সার্কেল যদি দেখেন, তাহলে কিন্তু এটা রিইউজ হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি আসলে দিতে চাই, আমরা একটা সরাসরি মেসেজ দিব, যেটা আমি খুবই সহযোগিতা পাচ্ছি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, যে আমি যখন যে এলাকায় যাচ্ছি মানে সাপোর্ট দেওয়ার জন্য, আগে আমাকে আমার ভলান্টিয়ার আইডেন্টিফাই করতেছে যে এই জায়গাতে 20টা ঘর আছে, সেই ঘরের মধ্যে ওরা আসলে কাজ করছে না। ফাইন, তো আমরা তখন ওই থানার যে ওসি আছে তাকে ফোন করছি যে আমরা কবে আসলে আপনার জন্য সুবিধা হয়, ওই ফ্যামিলি 20টাকে আমরা সাপোর্ট দিব। তখন ওই থানা থেকে সরাসরি তারা ওদের সাথে যোগাযোগ করে পুরো কথা বলে জানিয়ে আমরা যাচ্ছি। তবে প্রবলেম যেটা সুবিধা যেটা হচ্ছে যে আমরা কিন্তু কোনো কেওয়াজ হচ্ছে না, কোনো কিন্তু আপনার ওই যেটা আমার সামাজিক দূরত্ব, সবাই এসে একসাথে যদি, আপনি যদি এখন জাস্ট আপনার গাড়ি নিয়ে এই মুহূর্তে আমাদের আপনার লাইভ, যদি আপনি একটা গাড়ি নিয়ে বের হন খুব জরুরি কাজে, যে কোনো একটা রাস্তায় যদি গাড়িটা ব্রেক করে দেখবে 8-10 জন লোক আপনার গাড়ির আশপাশে চলে আসছে। কেন আসছে ভাই? নিশ্চয়ই সাহায্যের জন্য। সাহায্যের জন্য। তার মানে কারো যদি থাকে, মানে নিশ্চয়ই সবাই ভিক্ষুক না, ভিক্ষুকরা লজ্জা শরম নাই তার চাইতে পারে, কিন্তু যারা নর্মালি অন্য কাজ করতো, মনে করো রিক্সা চালাতো, হয়তোবা গার্মেন্টস এ কাজ করতো, হয়তোবা আপনার একটা ফ্যাক্টরিতে কাজ করতো, হোটেলে কাজ করতো, বাসের কন্ট্রাক্টর ছিল, তাদের কিন্তু ইনকাম নাই। শুধু তাই না, অনেক কিন্তু ফ্রিল্যান্সার ধরে ইনকাম নাই। যদি আপনি বলেন যারা ফ্রিল্যান্সিং করে চালাতো, ঠিক আছে, আমি জাস্ট 4-5 দিন আগে আমি এফজিসি তে গিয়েছিলাম একটা কাজে। এখানে আমাদের এক বন্ধু, উনি নায়ক পারভেজ ভাই, উনি আসলে বলতে চায় না, তারপর আমি বলবো যে উনি সরাসরি যে যারা আপনার লাইক মেকআপ আর্টিস্ট, যারা ডেইলি চুক্তিতে কাজ করতো, ওয়েজার, ডেইলি ওয়েজ আর্নার। ওই জন্য লাইক শুটিং এ কিন্তু অনেকে আছে কন্ট্রাকচুয়াল কাজ করে, যে একটা প্রজেক্টের মধ্যে বা একটা নাটকে বা একটা মুভিতে তারা ডেইলি হিসেবে কাজ করে, তাদের কিন্তু রাইট। আজকে 10 দিন যাবত কোনো ইনকাম নেই। তো তারাও কিন্তু প্রবলেমে আছে। তো এরকম প্রবলেমে কিন্তু বিভিন্ন লেভেলে আছে। সেই লেভেলটাকে যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু সহায়তা আসলে সবার থেকে দরকার। মনে করেন যে আপনার ফ্যামিলি, আপনি যদি চিন্তা করেন ঠিক আছে আমি আমার আশেপাশে একটা ফ্যামিলির জন্য আমি 1 মাসে খাওয়া দিব, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই ফ্যামিলিটা আপনাকে জন্য কিন্তু সে অন্য জায়গায় যাবে না, কারণ যে যার আসলে দরকার সে পেলে কিন্তু সে অন্য জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা রাইট। অনেকেই বলছি, আমরা দেখি যে আমাকে বলছে যে ভাই আপনি দিচ্ছেন, এখানে তো অনেকে ডুপ্লিকেট পাচ্ছে, কোশ্চেনটা আপনিই করলেন যে ডুপ্লিকেট পাচ্ছে। সো উত্তর খুব সহজ, 10% হয়তো ডুপ্লিকেট পাচ্ছে, আর তারা তো আবার আরেকজনকে দিচ্ছে খাওয়ার জন্য। বাট যদি আমরা একটু ম্যাপিং করতে পারি যে আমার আশেপাশে একটু কষ্ট করতে হবে, মনে করেন যে কারো বাসায় বাড্ডায়, কারো বাসায় মিরপুর, কারো মোহাম্মদপুরে, আমি এখন যে মোহাম্মদপুরে যদি এখন বাস কাউন্টারে যা দিই, আমি তো অনেক এক কমন লোককে দিব। আমি যদি আইডেন্টিফাই করি যে ঠিক আছে মোহাম্মদপুরে বেরিবাদের ওদিকে আপনার 200 ফ্যামিলি আছে, সো ওখানকার পুলিশের সাপোর্ট যদি আমি 200 ফ্যামিলিকে দিতে পারি, তাহলে কিন্তু এটা প্রপার। আমরা যখন বিভিন্ন বস্তিতে যাচ্ছি,
তখন কিন্তু আমরা কারো হাতে দেই না। আমরা আগেই বলে দেই যে সবাই যার যার রুমে বাসায় থাকবে, দরজার সামনে দিয়ে আসি। তাহলে রিপিটেড পাওয়ার চান্সও নাই। আমরা ঘর অনুযায়ী দিয়ে আসি প্রতিটা গেটের সামনে। সো এটা আসলে যার যার স্ট্র্যাটেজি, যার যার ডিস্ট্রিবিউশন প্ল্যান, সেটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করবে, মানুষ টু মানুষ ভ্যারি করবে। বাট এখন যেহেতু মনে করেন আমরা ধরে নিচ্ছি যে এই সমস্যাটি আসলে একটু মানে সৃষ্টিকর্তা না করুক, বাট টেকসইয়ের দিকে যাচ্ছে, এবং অলরেডি আজকে এপ্রিল মাসের 5 তারিখ, ইতিমধ্যেই 14 তারিখ পর্যন্ত তো ডিক্লেয়ার হয়ে গেছে যে সাধারণ ছুটি। তো এখন কি আমাদের যেহেতু এখনো মানুষের সাহায্যের হাত কিন্তু প্রসারিত, এর সময় কি আমরা সবাই মিলে, যারা এই ভলেন্টারি কাজের সঙ্গে যুক্ত, সবাই মিলে কি একটা সাস্টেইনেবল প্ল্যান করা যায় রোহিত ভাই? দেখুন, প্রথমত যখন আমাদের কার্যক্রম শুরু হবে সবকিছু, তখন আপনি আসলে রিয়েল পিকচারটা পাবেন। অলরেডি ভ্যাকেশন মুড কিন্তু সবার শেষ হয়ে যাচ্ছে। হুম হুম হুম। প্রথম যে 7 দিন যে ছিল, আচ্ছা অফিস যেতে হচ্ছে না বা কাজ করতে হচ্ছে না, বাসায় ঘুম, খাওয়া দাওয়া, মুভি সব কিন্তু শেষ। এখন যখন আমরা আস্তে আস্তে আরো ডিপে যাচ্ছি, তখন কিন্তু মানুষ বুঝতে পারছে না এটা আসলে নট ফান টাইম, উই নিড টু বি মোর সিরিয়াস। এবং সেখান থেকে কিন্তু আমাদের এই যে স্ট্র্যাটেজিক যে প্ল্যান, সেই প্ল্যানটা কিন্তু কয়েকদিন পরে এরকম হতে পারে। আমি ওর্স কেস চিন্তা করি, আমি যখন কাজ করছি, আমি কিন্তু একদম খারাপটা চিন্তা করছি। এরকম অবস্থা, রাস্তাতে আমরা গাড়ি নিয়ে যাচ্ছেন, শত শত মানুষ মানে মরে গিয়েছে বা রাস্তায় পড়ে আছে, কেউ ধরার লোক নেই। এটা হলো ওর্স কেস যদি আমরা চিন্তা রাইট। করি। সেটা আমরা কিভাবে কাভার দিব, সেখান থেকে কিভাবে ওভারকাম করতে হবে, কিভাবে আমাদের মেডিকেল সাপোর্ট হবে, কিভাবে ভলেন্টিয়ার সাপোর্ট দিবে। কারণ আমরা জানি যে কোনো যুদ্ধে, যদি আমরা আমাদের মুক্তিযুদ্ধের কথা বলি বা যে কোনো দেশের যুদ্ধের কথাই বলি, সেখানে কিন্তু প্রশাসনের সাথেও কিন্তু একটা ভলান্টিয়ার গ্রুপ অ্যাড হয়, হতেই হবে, কাজ না, করতেই আপনি হবে। আপনি ঠিক যেভাবে করে আসলে মুক্তিযুদ্ধকে নিয়ে এসেছেন, আপনি দেখবেন 25শে মার্চের কালো রাত্রে যখন আমাদের উপরে হামলা হয়, 25শে মার্চ থেকে 10ই এপ্রিল সম্ভবত মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর, তারপরে যখন সেক্টর আইডেন্টিফাই হয়, এই যে একটা স্ট্রাকচার, আমি ঠিক সেই স্ট্রাকচার থেকে একটু আপনাকে জিজ্ঞেস করছিলাম যে ডু ইউ থিঙ্ক দ্যাট নাও ইটস টাইম ওই সেক্টর ওয়াইজ, যেটি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা করেছিলাম, মুজিবনগর সরকার হয়েছিল, তো এরকম কি আমরা চিন্তা করতে পারছি, নাকি আমরা মানে সমন্বয় হচ্ছে কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে যে কিছু তো ভুল হচ্ছে, কারণ যেহেতু ব্যাপারটা একদমই নতুন আমাদের কাছে, সরকারের কাছেও নতুন, সেটা তো আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মানে আপনার জীবন আপনার হাতে, আপনার সুরক্ষা আপনার হাতে। এখন আমরা কিন্তু সেটা কি বুঝতে পারছি? আপনি দেখুন যে আমরা রাস্তা খালি রাখছি, কিন্তু আমাদের এলাকার চার দোকানে আড্ডা কিন্তু বন্ধ হয়নি। না, সেটাই। আমরা খেলাধুলা করছি, আমরা খেলছি, আমরা ক্রিকেট খেলছি ভাই, আমরা মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, আমাদের গণজমায়েত হচ্ছে, কিন্তু আমরা যখন পড়তেও যাচ্ছি, আমাদের ডিস্টেন্স রাখা উচিত। সব জায়গাতে কিন্তু ডিস্টেন্সটা হচ্ছে মেন ওষুধ। আমি শুরুর দিকে বলেছি, মাঝে বলেছি, পরেও বলবো যে এটার এই রোগের মহা ওষুধ হচ্ছে তৈরি করতে পারবেন আপনি। ওষুধটা হচ্ছে আপনার হাতে, সামাজিক নিরাপত্তা। আপনি যদি সামাজিক নিরাপত্তাটাকে ম্যানেজ করতে না পারেন, তাহলে আপনার এফেক্টেড হওয়ার চান্স থাকবে। এখন যদি কেউ ভাবে যে না, অনেকে তরুণদের ধারণা হয়েছে কি ভাই, আমার বয়স কম, আমার হলে কিচ্ছু হবে না। আরে বাবা, তোমার বয়স কম, তুমি হয়তো বা 74-84% মধ্যে পড়তেছো, 90% পড়তেছো, কিন্তু তোমার যে বাবা মা, উনার তো বয়স্ক। তুমি রাইট। যদি সেফ না থাকো, তোমার জন্য তোমার বাবা মা কিন্তু আনসেফ হয়ে যাচ্ছে, তোমার এই প্যারেন্টসরা কিন্তু আনসেফ হয়ে যাচ্ছে। তার মানে তোমার জন্য কিন্তু তারা ভিকটিম হবে। So, আমাদের এই জায়গায় আমাদের এডুকেশনে কিছু প্রবলেম আছে। উই নিড টু নো কিভাবে আসলে কাজ করা উচিত। সো দ্যাটস ইট ভাই। মানে আসলে সময় ভালো যাচ্ছে না, এখানে মনে হয় আমাদেরকে আরো বেশি ফোকাস করতে হবে, এবং ডেফিনেটলি আমাদেরকে একদম স্পেসিফিক প্ল্যান করে, এটা প্রাইভেট সেক্টরই হোক বা গভর্নমেন্ট থেকেই হোক, উই শুড হ্যাভ প্রপার প্ল্যান। এবং তার জন্য যদি স্ট্রিক্ট হতে হয়, তার জন্য যদি মনে করেন, আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন দেশে অনেক রকম, কোন দেশে পা বেঁধে রাখতেছে, কোন দেশে বলছে গুলি করে দাও পাইলে রাস্তার মধ্যে। তার মানে কি হচ্ছে? নিশ্চয়ই তারা এসব গুরুত্ব বুঝতে পারতেছে। এখন যদি এগুলি দেখেও পরেও যদি আমরা না বুঝি,
সবকিছু কি সরকার বলে দেবে করার জন্য? এখন যদি সরকার বলে দিচ্ছে আপনি বের হবেন না, এটা তো বলার কথা না। আমি যদি নিজের ইন্টারনেটে লেখাপড়া করে থাকি, যদি আমি সোশ্যাল মিডিয়াতে আমি আমার স্ট্যাটাস দেখে থাকি করোনা সম্বন্ধে জানি, তাহলে তো আমাকে বলার প্রয়োজন পড়ে না, আমি তো অটোমেটিক্যালি এটা মানবো। বাট আমরা বলার পরেও কিন্তু কেউ মানছে না। এবং আমরা আরেকটা জিনিসও দেখছি যে তৈত ভাই, যেমন গতকালকে আমাকে একজন মেসেজ করে বলল যে তারা নিজেরা তরুণরা মিলে বরিশালের একটি গ্রাম আমুয়া, এই আমুয়াতে তারা পুরো গ্রাম পাহারা দিচ্ছে, মানে 20-25 জন তরুণরা প্রোটেক্টেড হয়ে তারা গ্রাম পাহারা দিচ্ছে এবং গ্রামবাসীদের প্রত্যেকের ঘরে ঘরে আপনার ওই চাল ডাল সাবান নুন তেল এরকম একটা প্যাকেট নিয়ে গ্রামে গ্রামে দিচ্ছে, কিন্তু তারপরেও ওদেরকে বের হতে দিচ্ছে না। তো এই এরকম প্রিকশন তো আমাদের সব মানে সর্বস্তরে আসলে নিয়ে নেওয়া উচিত, এবং এটাকে মানে মানে এটাকে লক্ষ্য রাখা, প্রশাসন থেকে লক্ষ্য রাখা। না, ডেফিনেটলি। তারপর দেখুন যে প্রশাসনের যে পরিমাণ জনবল আছে, এখন যদি আমরা কানামাছি খেলতে চাই, এখন যদি আমরা ভাবি যে আমি তাকে মিথ্যা কথা বলে আমি যাব ঘুরতে, আমাকে একজন পুলিশ অফিসার একটা ছবি পাঠিয়েছে একটা ছেলে হাফ প্যান্ট পরা গাড়ি চালাচ্ছে মুখে সিগারেট। তো এখন তাকে যখন জিজ্ঞাসা করে কই যাও, যে আমি তেল আনতে যাই, এখন আপনিই বলেন যে তাকে তো কোনোভাবে জরুরি কাজে মনে হচ্ছে না বের হয়েছে। না, এখন জরুরি কাজটা কিন্তু মানুষ দেখলেও বুঝতে পারে, কারণ যেহেতু যেখানে আপনার চান্স আছে যে আপনার মারা যাওয়ার বের হলে, তো খুব কম বোকাই আছে যে রিস্ক নিয়ে বেরোবে যে আমি নিজের। তার মানে আমরা কি হচ্ছে, এটাকে পাত্তা দিচ্ছি না। যারা পাত্তা দিচ্ছি না তারা কিন্তু সাফার করতে হবে। তাদের জন্য আবার সবাই সাফার করবে। বিকজ অফ যদি এখন আমি আমার সেফটি না নিয়ে মনে করেন যে আমি এখন আহ, চিন্তা করছি যে আমি একটা গ্লাভস ব্যবহার করব, কেন ভাই আমার তো সুস্থ। বাট আপনি হয়তো বা সুস্থ, কিন্তু আপনি যখন এই গ্লাভসটাকে আপনি নিজে ব্যবহার করছেন, তার মানে আপনি অটোমেটিক্যালি আরেকজন থেকে কিন্তু আপনার সেফটিতে চলে আসলেন। ওকে ফাইন, আমরা চিন্তা করছি যে আমি গ্লাভস পরলাম, তারপরে চিন্তা করছি যে একই সাথে আমি মানে মাস্ক পরে আমি গ্লাভস নিলাম। তার মানে আমি কি হচ্ছে যে আমি অলরেডি সেফ। আমি কিন্তু আসলে সেফ ফর পার্টিকুলার টাইম। এখন আমি এই হাতটাকে ধরে, হাতে গ্লাভস পরা আপনি দেখতে পাচ্ছেন, মুখে মাস্ক পরা, তারপরে আমি কি করলাম যে এই প্লেটটা ধরলাম। এই প্লেটটা হয়তো বা কোনো এফেক্টেড লোক ধরেছিল আগে, আমি কি করলাম এটা রেখে দিয়ে, হাতে কিন্তু আমার এখন ভাইরাস আছে, রাইট? তাহলে এই ভাইরাসটা আমি কি করছি, আমি একটু পরে বাসায় আসলাম, এসে আইদার এটাকে আমি নষ্ট না করে আমি এটা মুখে হাত দিলাম, গালে হাত দিলাম। এক্সাম্পল, আমি এখানে গালে হাত দিলাম, তাহলে কি হচ্ছে, ভাইরাসটা কোথায় আছে আমার এখন? গালে আছে। এখানে এখানে যাচ্ছে। আচ্ছা, আমি কিন্তু খুব খুশি মনে এটা খুলে ফেলে দিলাম, আমি এখন সেফ। বাট আমি কিন্তু কিন্তু সেফ না। সো যদি আমি এখানে এসে যদি আমি মনে করতে পারি যে কি করব, আমি যদি যদি আমি তখন এক্সেসল বা আমাদের যেটা প্রিকশন আছে তা নিয়ে যদি আমি ক্লিন করে হাতটা, বা আমাদের যদি লাগলে যেখানে যেখানে দরকার, যেমন টাচ লেগেছিল, বা মুখটা যদি ভালোভাবে ধুয়ে ফেলি, তাহলে কিন্তু আমি সেফ থাকার চান্সেস বেড়ে যাবে। তো এই জায়গাগুলিতে হচ্ছে ভাই আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা মানুষকে বুঝাতে, মানুষকে শিখাতে। সো হোপফুলি আমরা বুঝবো শিখবো, কিন্তু তার জন্য ক্ষতিপূরণটা একটু বেশি হয়ে যাবে। এবার আমরা আসলে আশাবাদী হয়ে থাকতে চাই। আমার কাছে মনে হয় আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেই চমৎকার ভাবে আমাদেরকে আসলে অনুপ্রেরণাও দিয়েছেন, পাশাপাশি অনেকগুলো মানে পরামর্শ দিয়েছেন। এখন সেগুলো আসলে মানার সময়, এবং আপনারা যারা বিভিন্ন সেক্টরকে লিড দিচ্ছেন, বিশেষ করে আপনার যে সেক্টর বাক্য, এখানে আপনাদের যে পরিবার বা তাদের যে সদস্যরা আছে তাদের প্রতিও নিশ্চয়ই আপনারা এক ধরনের দায়িত্বশীল ভূমিকায় আপনারা প্রত্যেকেই আছেন। এবং ফাইনাল কথা যদি আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, কারণ আমরা অলরেডি আমাদের শেষের দিকে চলে এসেছি, আমি আবার যদি একটু ব্যাক করি বিজনেসে, অনেকেই ভয় পাচ্ছে চাকরি ছাঁটাই, যেটি আপনি অলরেডি 60 লক্ষ মানুষের হিসাব দিলেন আমেরিকা অনুযায়ী। মোর দেন 60। মোর দেন 60 লাখ। আমি দেখছি গুগলে এখন যে আজকে পর্যন্ত কত হয়েছে। আমাদের বাংলাদেশে তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন চাকরি যাবে না, তো আমাদের ব্যবসায়ীরা কি এই মন্তব্যে
অনুপ্রাণিত হয়ে তারাও কি যেন ছাঁটাই করতে না হয়, একটা অল্টারনেটিভ প্ল্যান বের করা, এটার পেছনে তো নিশ্চয়ই কাজ করছে। কি মনে আগে কারেন্ট সিচুয়েশনটাকে আবার দেওয়া, সবাই কিন্তু এখানে ফোকাস যে এই মুহূর্তে যে অবস্থায় আমরা আছি, আগে আমাদের টোটাল যে ক্রাইসিসটা এবং এই ভাইরাস থেকে বাংলাদেশের মুক্তি। আগে বাঁচলে তো মানুষ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে ব্যবসা হবে। মানুষ আগে বাঁচার জন্য আমরা কাজ করতেছি। নেক্সট স্টেজ হবে যে কিভাবে আমাদের বিজনেস করতে পারি, কিভাবে আমরা আবার সবাইকে এই কাজে ব্যাক করাতে পারি। বাট তার জন্য আসলে স্টেপ ওয়াইজ কিন্তু স্ট্র্যাটেজি চেঞ্জ হবে। আমি আজকে বসে কিন্তু আগামী 3 মাসের স্ট্র্যাটেজি করতে পারবো না। আমাদের এখন ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে সেফ থাকা, নিজে সেফ থাকা করে এটাকে আগে রিকভারি করা। দেন হচ্ছে যে নেক্সট স্টেজে হচ্ছে যে আমাদের ঠিক আছে সব সলিউশন হয়ে গেছে, আর বিজনেস নাই বা বিজনেস আছে, কিভাবে সাস্টেইন করব। বাট যদি আজকে যদি খুব খারাপ হয় তাহলে এটা 2 থেকে 3 মাস গেলে অটোমেটিক্যালি অল কোম্পানি উইল বি শাট ডাউন। এখানে আপনি কোনোভাবেই কিন্তু ঠেকাতে পারবেন না। যদি সবচেয়ে খারাপ অবস্থা হয় যে 3 মাস আর বাংলাদেশে হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, এই অবস্থায় গেলে কি আপনি বিজনেস কেউ চিন্তা করবে? কেউ করবে না। আগে আমাদেরকে সবাইকে এখন একটা কাজই করতে হবে যে কিভাবে আমরা সবাই সেফ থাকতে পারি, কিভাবে আমরা সামাজিক নিরাপত্তা বা সামাজিক যে ডিস্টেন্সটাকে মেনটেন করতে পারি, দেন আমরা কিন্তু নেক্সট স্টেপে চিন্তা করতে পারবো। আপনার শেষের পরামর্শটা আশা করি বাংলাদেশের যেখানে যেখানে আমাদের এই আলোচনা পৌঁছাবে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে নেবে। তবে আমি মনে করি যে আমাদের এখনই সময় স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বসা, এবং সেই লক্ষ্যেই আসলে আমরা চিন্তা করছি যে আমাদের কর্মী এবং মালিকরা মিলে একসঙ্গে আসলে কাজ করবেন। তহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আপনি সারাদিন, আমি শুনেছি দেখেছিও যে আপনি অসংখ্য মানুষের সাহায্যের জন্য ছুটে বেরিয়েছেন আজকে সারাদিন, এবং তারপরও যে এখন এই রাতের বেলা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ফাইনালি আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, তারপরে আমরা শেষ করে দেবো আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ আপনার বাট আমাদেরকে আরো আমরা কোনোভাবেই ইমোশনাল না হয়ে যাই। বিএসডিআই কে ধন্যবাদ, তারা এই যে ইনিশিয়েটিভটা নিয়েছে। বাট বেসিক্যালি এখন নেক্সট চিন্তা করতে হবে যে আমাদের হাউ ক্যান উই সার্ভাইভ। আসলে সবকিছু সরকারের কাছে চাইলে হবে না, আমরা কিভাবে পারবো না। এটা তো বাইরের উন্নত দেশটা যে সরকার পাশে খাওয়া দিয়ে যাবে, তারপরেও দেখেন বাংলাদেশের সরকারের এই জেলা প্রশাসক বলেন বা পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলেন, অনেকে কিন্তু যাচ্ছে, সেনাবাহিনী আছে, সেনাবাহিনী তো কন্টিনিউয়াস মানুষকে মানে অ্যাওয়ারনেস করতেছে, হেল্প করতেছে। বাট এই যে ইকোসিস্টেমটা সবাই চেষ্টা করছে, সবাই চিন্তা করছে যে না, এখন যে ক্রাইসিস টাইম, সেটা সবাই মিলে কাজ করতে হবে। সো হোপফুলি উইল ওয়ার্ক আউট। সবসময় চিন্তা করি যে আমাদের বাংলাদেশের উপরে আসলে স্পেশাল একটা অলওয়েজ উই হ্যাভ, মনে করেন যে ব্লেসিংস। হয়তোবা আমরা সবার দোয়ায়, সবার চেষ্টায়, চেষ্টাটা বেশি লাগবে। আল্লাহ বলছে কিন্তু চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিন্তু অটোমেটিক কিছু হবে না। সো চেষ্টাতে আমাদের কিন্তু সেখান থেকে ওভারকাম করতে হবে। ধন্যবাদ তহিদ ভাই। বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন বা যারা ভবিষ্যতে রেকর্ডেড ভার্সনে আমাদের সঙ্গে যুক্ত হবেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করছি, এবং আমরা একটি মেসেজই দেবার চেষ্টা করছি যে দিস ইজ দ্য টাইম টু মেক ইউর প্ল্যান। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট আমরা সবাই জানি। সো সেই দিকেই আসলে আমরা সবাই 3টি ভাগে হয়তো পরিকল্পনার মাধ্যমে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম স্ট্র্যাটেজি, যাতে করে আমরা চাই বাংলাদেশে কারো চাকরি না যাক, আমরা চাই বাংলাদেশে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে না যাক, আমরা চাই আগামীকাল থেকে কোনো মানুষ আক্রান্ত না হোক, কোনো মানুষ যেন অনিরাপদ না থাকুক, সবাই নিরাপদে বাসায় থাকতে হবে। এবং বাসায় যারা থাকতে পারছেন না তাদের জন্য তহিদ ভাই এবং তাদের মানে সেম লাইক মাইন্ডেড যারা, তারা সবাই কিন্তু বেরিয়ে এসেছেন আপনাদের সাহায্য করবার জন্য। তো প্লিজ স্টে হোম এবং বাসায় থাকুন, নিরাপদে থাকুন, নিজেকে সেফ রাখুন, অন্যকেও সেফ রাখুন। ইনশাল্লাহ এই সমস্যা কেটে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আজকের মতো। জি,